নমস্কার, আমি দেবাশিস নাগ, পশ্চিমবঙ্গের একজন প্রাথমিক শিক্ষক। দীপ্তর তরফে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দীপ্ত আপনাদের জন্য টেটের যে ক্লাস, সেই ক্লাস আয়োজন করেছে। বিগত কয়েকদিনে আমরা সেই ক্লাস সম্প্রচারিত হতে দেখেছি এবং দীপ্তর তরফে যে আয়োজন করা হয়েছে সে কারণে দীপ্তকে জানাই অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আজ আমার প্রথম ক্লাস, সে কারণে দীপ্তকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই জানেন যে টেট, দ্যাট ইজ টিচার এলিজিবিলিটি টেস্ট, যা বর্তমানের একটি বহু চর্চিত বিষয়, যেটা আমাদের প্রত্যেকটি ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাকে সসম্মানের সহিত উত্তীর্ণ হতে হবে, এমনটাই নির্দেশ পাওয়া গেছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফে। সেই বিষয়কে মাথায় রেখেই দীপ্ত আপনাদের সকলের জন্য এই টেটের ক্লাসের আয়োজন করেছে। এই টেটে মূলত 5টি বিষয়ের উপর আপনাদের মূল্যায়ন করা হবে। এই 5টি বিষয় আরও একবার একটু আলোচনা করি আমরা। প্রথম ভাগে থাকছে শিশু বিকাশ এবং তার শিক্ষণবিদ্যা। দ্বিতীয় ভাগে থাকছে প্রথম ভাষা বাংলা এবং তার শিক্ষণবিদ্যা। তৃতীয় পার্টে থাকছে দ্বিতীয় ভাষা ইংরেজি এবং তার শিক্ষণবিদ্যা। চতুর্থ পার্টে থাকছে গণিত এবং তার শিক্ষণবিদ্যা এবং পঞ্চম পার্টে থাকছে পরিবেশবিদ্যা এবং তার শিক্ষণবিদ্যা। আমরা ইতিমধ্যে দীপ্তর বিভিন্ন ক্লাস দেখেছি, সেখানে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস চালু করা হয়েছে। আজ আমার প্রথম ক্লাসে আমি আপনাদের সঙ্গে প্রথম পার্টে যে অংশটি আছে, অর্থাৎ শিশু বিকাশ এবং পেডাগজি, এই বিষয়টি আলোচনা করতে চলেছি। এখন শিশু বিকাশ আমি বোর্ডে লিখেছি, আপনারা দেখছেন যে শিশু বিকাশ, শিশু বিকাশের ধারণা এবং অর্থ, এটা আমরা আলোচনা করতে চলেছি। শিশু বিকাশ কথাটার মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, তাই তো? একটি শব্দ হলো শিশু আর অপরটি হলো বিকাশ, শিশু বিকাশ। এখন প্রশ্ন আসবে, এই শিশু কারা? শিশু কারা? শিশু ও বিকাশ। এখন প্রশ্ন এলো শিশু কারা বা শিশুকে এবং বিকাশ, এই কথাটির অর্থটা কি? শিশু, এই যে শিশু শব্দের দ্বারা আমরা কাদেরকে বোঝাতে চলেছি, কাদেরকে আমরা বলবো শিশু, কেই বা প্রাপ্তবয়স্ক, এটা একটা পার্থক্য আছে যার নিরিখে আমরা বলতে পারি, একটা মান আছে যার নিরিখে আমরা বলতে পারি যে এই ব্যক্তিটি শিশু, এই ব্যক্তিটি প্রাপ্তবয়স্ক বা এই ব্যক্তিটি বয়স সন্ধিকালে বিরাজ করছেন। এখন শিশু আমাদের প্রাথমিক সেকশন বা আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক সেকশনে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকেই এক কথায় বলা হচ্ছে শিশু। অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত মানব সন্তানদেরকেই বলা হচ্ছে শিশু। আমাদের ভারত সরকার এটা স্বীকৃতি দিয়েছেন যে তার 45 নম্বর ধারায়, সংবিধানের 45 নম্বর ধারায় তিনি বলেছেন 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত মানব সন্তানই শিশু নামক পর্যায়ের অন্তর্ভুক্ত। বিষয়টা কেমন? জন্মের পর থেকে 14 বছর পর্যন্ত যত বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পৃথিবীতে, সবাই শিশু। অর্থাৎ শৈশব অবস্থা, যেটাকে আমরা এক কথায় বলবো। এই যে 6 থেকে 14, যখন আমরা বিকাশের বিভিন্ন ধারাগুলো আলোচনা করব, তখন কিন্তু শৈশবটাকে কাটিয়ে বাল্য, প্রারম্ভিক বাল্য, প্রান্তীয় বাল্য ইত্যাদি শব্দগুলো আমরা দেখতে পাবো। কিন্তু গোটা পর্যায়টা, দ্যাট ইজ 6 to 14, এই যে 6 থেকে 14, এই সময়কালটাকেই আমরা শিশু বলে পরিগণিত করছি, আমাদের বাচ্চাদের শৈশব অবস্থা। তাহলে বিকাশ কি? প্রশ্ন তো আসবেই যে বিকাশ তাহলে কি? এবার বিকাশ পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা আরো একটা শব্দ পেয়ে যাব, যেটা আপনাদের সিলেবাসেও আছে,
বৃদ্ধি, বিকাশ আর বৃদ্ধি। বৃদ্ধি, এই যে বৃদ্ধি, এটাই কি বিকাশ? না এই যে বিকাশ সেটাই কি বৃদ্ধি? কোনটা? দুটো টার্ম কিন্তু কনফিউজিং। সূক্ষ্ম পার্থক্য আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে বিকাশ কি, বৃদ্ধি কি। আমরা বৃদ্ধির পর্যায়ে আসছি, তার আগে বিকাশটা, আগে বৃদ্ধিটাই বলে নিয়ে হবে। একটি মানব শিশু, আমরা জানি মাতৃগর্ভে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর একটি ভ্রূণ তৈরি হচ্ছে। সেই ভ্রূণটি ধীরে ধীরে সময় মাফিক তার রূপ পরিবর্তন করছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে সে 10 মাস মাতৃগর্ভে মাতৃদেহের পুষ্টি শোষণ করে আস্তে আস্তে বড় হচ্ছে, অর্থাৎ আকারে বড় হচ্ছে, আয়তনে বড় হচ্ছে। এই যে আকার আয়তনে বাড়া, উচ্চতায় বাড়া, এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। আমরা আমাদের ছোট বাচ্চাগুলোকে দেখি ক্লাসে, বা আমাদের বাড়ির প্রত্যেকের বাচ্চাকেই আমরা দেখতে পাই যে বাচ্চা জন্মগ্রহণের পর থেকে 1 মাস 2 মাস করে 10 মাস 1 বছর 2 বছর 5 বছর, একটা সময় পরে গিয়ে কিন্তু এই 14 বছর বয়সে ছেলেটি অনেকটা ডেভেলপ করলো অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে। সেটা নারী পুরুষ উভয়েরই পরিবর্তনটা আমরা দেখতে পাই। সর্বাগ্রে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তার আঙ্গিক পরিবর্তন, অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়েছে। সহজেই আমরা বলতে পারি যে ছেলেটি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সঠিক নিয়ম নীতি পালনের মাধ্যমে নিজেকে বড় করে তুলেছে। যদিও বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম পালনের কোনো শর্ত আমরা দেখতে পাই না। বৃদ্ধি একটি জৈবিক প্রক্রিয়া, ন্যাচারালি ইট হ্যাপেন্স, এটা কিন্তু ঘটেই যায়, স্বাভাবিকভাবেই ঘটে। যে বাচ্চাটি লালিত পালিত হয় তারও বৃদ্ধি ঘটে, যে বাচ্চাটি লালিত পালিত হচ্ছে না তারও কিন্তু বৃদ্ধি ঘটে, কারণ এটা ন্যাচারাল একটা অর্ডার, ন্যাচারাল সিস্টেম। কিন্তু তাহলে বিকাশ কি? আমরা তো দেহের আকৃতি, আয়তন, উচ্চতা এইগুলো যে বেড়ে গেল, একে আমরা বৃদ্ধি বলতে পারছি। দ্যাট ইজ কি? গ্রোথ, GROWTH, গ্রোথ। আমরা একে বলছি গ্রোথ। কিন্তু বিকাশ যখন বলবো, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, বিকাশ হলো আমাদের ডেভেলপমেন্ট। এখন এই বিকাশের ধারণায় আমরা আসি, কারণ শিশু বিকাশ নিয়ে আমাদের কাজ। বিকাশ, বৃদ্ধিকে বললাম আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে দৈর্ঘ্য যেটা বেড়ে উঠছে, যে আয়তন বেড়ে উঠছে, যে উচ্চতা বেড়ে উঠছে, দ্যাট ইজ কল্ড বৃদ্ধি। কিন্তু বিকাশ কি? আমাদের দেহের ভেতরে যে গুণগত পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে, যে পরিমাণগত বিষয়টা আমাদের দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে বিকশিত হতে শুরু করেছে, সেটাকেই আমরা বলছি বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে পার্থক্য তো অবশ্যই আছে বিকাশ এবং বৃদ্ধি। বিকাশ হলো মানব দেহের ভেতরে তার যে পেশি, তার যে সক্ষমতা, সেগুলোর বৃদ্ধিটা, সেগুলো যখন বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলছি বিকাশ। অর্থাৎ বিকাশ হলো গুণগত এবং পরিমাণগত যে উচ্চতর সীমানায় পৌঁছানো, সেটাকেই আমরা বলছি বিকাশ। অপরদিকে বৃদ্ধি, সেটা কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। অঙ্গ প্রত্যঙ্গ যখন উচ্চতায় বাড়ছে, আয়তনে বাড়ছে, দৈর্ঘ্যে বাড়ছে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি। কেমন? ধরুন আপনি দেখলেন যে আপনার অষ্টম শ্রেণীর একটি ছাত্র বা পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীর একটি ছাত্র, সে হাতে পায়ে অনেকটা লম্বা হয়ে গেছে, মাথার উচ্চতাটাও তার অনেকটা হয়েছে, মানে আশানুরূপ উচ্চতা বৃদ্ধি হয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গের তার সাইজটাও বেড়েছে। আমরা সহজেই বলতে পারি যে ছেলেটি বৃদ্ধিপ্রাপ্ত একটি ছেলে, ক্রমবর্ধমান তার বৃদ্ধিটা, যেটা বাড়তে চলেছে আগামীতে। কিন্তু তার বিকাশ, সে হয়তো ভালোভাবে কথা বলতে পারলো না, ভালোভাবে মিশতে পারছে না, কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে পারছে না, তার মেধার বিকাশটা হলো না, সে পড়তেই পারছে না,
কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, তার ভিতরে জড়তা লুকিয়ে আছে, তার মানেটা কি? তার ডেভেলপমেন্টটা হয়নি, তার ভেতরের বিকাশটা হয়নি, কিন্তু তার বাহ্যিক বৃদ্ধিটা কিন্তু পরিলক্ষিত। এই হচ্ছে পার্থক্য বৃদ্ধি এবং বিকাশে। তাহলে বিকাশকে যদি আমরা বলতে চাই, বিকাশ কি? বিকাশ হলো সার্বিক, নিরবচ্ছিন্ন, গুণগত পরিবর্তনের যে প্রক্রিয়া। এটা সার্বিকভাবে হয়, এটা নিরবচ্ছিন্নভাবে হয়, এবং এটা গুণগতভাবে হয়। কেন বিকাশ? এই যে বিকাশের ধারণা, বিকাশ কোথা থেকে শুরু হয়? মাতৃগর্ভ থেকে। আমরা বলেছিলাম মাতৃগর্ভে কিন্তু বৃদ্ধি শুরু হচ্ছে, কিন্তু বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে যায়, একটা নির্দিষ্ট এজ, সার্টেন এজে কিন্তু গিয়ে বৃদ্ধি থেমে যায়। বিকাশ কিন্তু ক্রমবর্ধমান এবং নিরবচ্ছিন্ন। দেয়ার ইজ আ স্পন্টেনিটি, ইট ইজ কন্টিনিউয়াসলি হ্যাপেন্স উইদিন আওয়ার বডি। আমাদের দেহের ভেতরে, আমাদের মনের ভেতরে এক নাগাড়ে কিন্তু এটা বর্ধিত হচ্ছে। বিকাশ শুরু হচ্ছে মাতৃগর্ভের ভ্রূণ থেকে এবং শেষ হচ্ছে গিয়ে আমৃত্যু, অর্থাৎ যে মুহূর্ত পর্যন্ত আমরা বেঁচে আছি এই পৃথিবীতে, যতক্ষণ না আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছি, ততক্ষণ কিন্তু আমাদের বৃদ্ধিটা চলতেই থাকে। তাই এটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া এবং এটা গুণগত মানের প্রক্রিয়া। আমাদের গুণগত যে মান, সেই মানটাকে কিন্তু ক্রমবর্ধিত, ক্রমান্বয়ে কিন্তু এটা বেড়ে ওঠে। আমি যত কথা বলবো, যত গান গাইবো, যত লিখবো, ততই কিন্তু আমার পারফেকশন আসবে। আমার বিকাশটা কিন্তু ক্রমান্বয়ে হবে, দ্রুত গতিতে হতে শুরু করবে। হ্যাঁ, এর সঙ্গে অবশ্যই বৃদ্ধির একটি সম্পর্ক আছে, কিন্তু সব ক্ষেত্রে আবার সম্পর্ক নেই। যেমনটা আমি আগে বলেছিলাম যে কোনো একটি বাচ্চা তার দৈর্ঘ্য প্রস্থে বেড়ে গেছে, উচ্চতায় বর্ধিত হয়েছে, কিন্তু তার ভাষাগত বিকাশ ভালোভাবে হয়নি। আবার এমনটাও হতে পারে কোনো একটি শিশুর, মানে 6 থেকে 14 বছর বয়সী কোনো একটি বাচ্চা, তার ভাষাগত বা নান্দনিক বা প্রক্ষোভগত, দ্যাট ইজ ইমোশনালি হি ইজ ডেভেলপড, বাট ইন কেস অফ গ্রোথ হি ল্যাকস, তার একটা অভাব দেখা গেছে, তার আশানুরূপ বৃদ্ধিটা হয়নি, উচ্চতায় সে বাড়েনি, দৈর্ঘ্য প্রস্থে বাড়েনি, সে হয়তো স্মল হাইটে হয়ে আছে, কিন্তু তার বাচনিক ক্ষমতা অত্যন্ত সুন্দর, তার লেখার ক্ষমতা ভীষণ সুন্দর, সে ভালো মিশতে পারে, সে ভালো প্রশংসা করতে পারে, সে নিজেকে আবেগের দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানেটা কি? তার বিকাশ ঘটেছে, কিন্তু তার বৃদ্ধিটা আশানুরূপভাবেই ঘটেনি। আমরা আমাদের সমাজে, আমরা আমাদের সমস্ত বিদ্যালয়ে বাচ্চাদেরকে কিন্তু এটা পর্যবেক্ষণ যদি করি ভালোভাবে, আমরা বুঝতে পারবো। এবার এই যে পর্যবেক্ষণ কথাটা আমি বললাম, বিকাশকে পর্যবেক্ষণ করতে হয়, বিকাশকে কিন্তু পরিমাপ করা যায় না। অথচ বৃদ্ধিকে কিন্তু আমরা হাইট ওয়েটে পরিমাপ করতে পারি। গ্রোথ ইজ মেজারেবল, বাট ডেভেলপমেন্ট ইজ বিয়ন্ড মেজার। গ্রোথকে আমরা মেজার করতে পারি, কিন্তু ডেভেলপমেন্টকে কিন্তু আমরা মেজার করতে পারি না। উই অবজার্ভ ওয়ান্স ডেভেলপমেন্ট। আমরা একজন ব্যক্তি বিশেষের, এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তার বিকাশটাকে কিন্তু আমরা পর্যবেক্ষণ করি, আমরা শুধু অবজার্ভ করব। কিন্তু বৃদ্ধিকে আমরা বয়স অনুপাতে, এই যে আমরা প্রত্যেক মাসে ধরুন প্রত্যেক 3 মাস বা 4 মাস অন্তর আমাদের যে হেলথ ডেটা আমরা সাবমিট করি, সেখানে কিন্তু প্রত্যেকটি বাচ্চার ওজন এবং উচ্চতা এই দুটো কিন্তু সাবমিট করতে হয়। মানে বয়স অনুপাতে বাচ্চাটি কতটা বৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখব। কিন্তু দেখুন, বিকাশের কিন্তু কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বিকাশকে আমরা পর্যবেক্ষণ করছি, ক্লাসরুম সিচুয়েশনে আমরা তাকে ভালোভাবে অবজার্ভ করি যে whether he or she is capable in doing anything or not, যে সে কোনো কাজ করতে পারছে কি পারছে না, এটা কিন্তু আমরা অবজারভেশনে রাখবো তাকে। এখন এই যে শিশু এবং বিকাশ, আশা করি ধারণাটা আপনাদের পরিষ্কার হয়েছে একটু। শিশু তাহলে বলতে বোঝাচ্ছে কি? ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা অনুসারে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত মানব সন্তানকেই আমরা শিশু হিসেবে পরিগণিত করছি, যাদেরকে নিয়ে আমরা আমাদের বিদ্যালয় পরিস্থিতিতে কার্যসমূহ পরিচালনা করি। এই শিশুদের নানান রকম বৈশিষ্ট্য আমরা আমাদের ক্লাসরুমে দেখতে পাই, যেটা শিশু শিক্ষার এক অন্যতম আলোচিত বিষয়। কারণ শিশুই যদি না থাকে, তাহলে আমাদের প্রয়োজনীয়তা কোথায়? শিশুর বিকাশকেই যদি আমরা পর্যবেক্ষণ করতে না পারি,
তাহলে আমরা নিজেদেরকে শিক্ষক হিসেবে প্রমাণ করব কিভাবে? কারণ আমরা শিক্ষক মানে আমাদের সমস্ত বিষয়টাকেই তো পর্যবেক্ষণের মাধ্যমে রাখতে হবে, পর্যবেক্ষণের দ্বারা অনুভব করতে হবে, কারণ এদের নিয়েই কাজ। এরাই সমাজের ভবিষ্যৎ, এরাই মানে দেশের নাগরিক, পৃথিবীর নাগরিক, যাদের হাতে আমরা এই সুন্দর পৃথিবীকে দিয়ে যেতে পারবো সুন্দর একটি ভবিষ্যৎ রচনা করবার জন্য। আর দ্বিতীয় কি? বিকাশের কথা বললাম। বিকাশ হলো কোনো একজন ব্যক্তির গুণগত নিরবচ্ছিন্ন সামগ্রিক উন্নয়নের প্রক্রিয়া। আর বৃদ্ধি কি? কোনো ব্যক্তির আকার, আয়তন, উচ্চতার যে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থে বেড়ে ওঠা, সেটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে তিনটা ধারণা আশা করছি আপনাদের একটু পরিষ্কার হয়েছে। আপনারা বিষয়টা ভালো করে একটু দেখুন। এর পরবর্তী পার্টে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো বিকাশের যে বৈশিষ্ট্য বা নীতিসমূহ, সেগুলো একটু আলোচনা করবো আমরা। হ্যাঁ, একটু আগে আমি আপনাদের বললাম যে বিকাশের যে বৈশিষ্ট্য বা মূল নীতি সেটি আলোচনা করছি। তার আগে আপনাদের আরো একটু পয়েন্ট আমি ডিসকাস করতে চাই। যে দেখুন, আমি বোর্ডে লিখেছি যে শিশুর সার্বিক বিকাশ, শিশুর সার্বিক বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড। ডেভেলপমেন্ট মানে বিকাশ আমরা জানলাম, এবার বিকাশটা তো আর একদিকে হয় না, বিকাশ হচ্ছে বহুমুখী। আপনাদের প্রশ্ন আসতে পারে টেটে যে বিকাশ কত দিকে ঘটে? বিকাশ বহুমুখী, তাই তো? বিকাশ হলো বহুমুখী। বিকাশ কিন্তু একমুখী নয়, বিকাশ মাল্টি ডাইমেনশনাল। তার ডাইমেনশন থাকে বিভিন্ন রকমের। মাল্টি ডিরেকশনাল বিকাশ, বিকাশ বিভিন্ন দিকে ঘটে যায় আমাদের। এবার বিভিন্ন দিকের বিকাশ বলতে আমরা কোন জায়গায় বুঝি? দেখুন, প্রাত্যভিক, সৃজনশীলতা, বৌদ্ধিক, সৌন্দর্যবোধ, নৈতিক, সামাজিক, ভাষাগত, মানসিক, সঞ্চালনমূলক এবং দৈহিক, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বিকাশের যে বিভিন্ন দিকের সঙ্গে, যে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডিরেকশনাল আমরা কথাটা আলোচনা করছি, যে বিকাশ হলো বহুমুখী। কোনো একজন ব্যক্তির বিকাশ সব দিক থেকে হয়। বিকাশ কি? প্রাত্যভিক, দ্যাট ইজ ইমোশন। আমাদের যে আবেগ, সেই আবেগের বিকাশ ঘটে। আমরা প্রচন্ড দুঃখেও নিজেকে কন্ট্রোল করতে পারি, প্রচন্ড আনন্দেও কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, আবার আমরা নিজেকে এক্সপ্রেসও করতে পারি। মানে আওয়ার মোড অফ এক্সপ্রেশন এক্সপ্রেসেস দিস। আমাদের যে প্রকাশভঙ্গি, এই প্রকাশভঙ্গি কিন্তু আমাদেরকে প্রকাশিত করে তোলে যে হাউ টু ট্রিট এনি সিচুয়েশন। কোন সিচুয়েশনকে কিভাবে আমরা ট্রিট করব, দিস ডিপেন্ডস অন আস। এটা আমাদের উপরেই কিন্তু নির্ভর করে। এটা আমাদের কে শেখাচ্ছে? আমরা এই বিকাশ পড়ার সঙ্গে সঙ্গে আরো একটা শব্দ আমরা পড়বো, দ্যাট ইজ ম্যাচিউরেশন। MATURATION, যার বাংলাকে বলবো আমরা পরিণমন। পরিণমন, পর অবশ্যই মূর্ধন্য, ম মূর্ধন্য, পরিণমন। এই পরিণমন শব্দটাই কিন্তু আমাদেরকে বিকশিত করতে সহায়তা করছে। আমাদের মধ্যে যে ম্যাচিউরিটি আসছে থ্রু আওয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের বৃদ্ধি এবং বিকাশের দ্বারা এটা কিন্তু আমাদেরকে বিকশিত হতে সহায়তা করছে। আমাদের মনটাকে কিন্তু শক্ত করছে বা মনটাকে নরম করে তুলছে যে কোনো পরিস্থিতিতে। নেক্সট ওয়ান ইজ সৃজনশীলতা। এই যে সৃজনশীলতা, আওয়ার ক্রিয়েটিভিটি, the capability of our creativity, the ability of our creativity, how to create something new is developed with the help of our development. আমাদের ডেভেলপমেন্টের সাহায্যে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, কিছু তৈরি করার ক্ষমতা, এটা কিন্তু বর্ধিত হয়, বিকশিত হতে শুরু করে। নেক্সট ওয়ান ইজ বৌদ্ধিক। আমাদের কগনিটিভ এবিলিটি, অর্থাৎ আমাদের মেধাগত, our power of comprehension, আমাদের যে বোঝার ক্ষমতাটা, এটা কিন্তু বিকশিত হয়। সার্বিক বিকাশের এক অন্যতম ধারা হিসেবে কিন্তু এটাও বিকশিত হচ্ছে। নেক্সট ওয়ান সৌন্দর্যবোধ, অর্থাৎ অ্যাস্থেটিসিজম, হাউ টু প্রেজ, PRAISE, প্রেজ সামথিং অর সামওয়ান অর এনি সিচুয়েশন। কিভাবে কোনো একটা পরিস্থিতি, কোনো একটা পর্ব, কোনো একজন ব্যক্তি বা বস্তুকে আমরা প্রশংসা করব, and from that we can get enjoyment, we can get happiness, এবং সেখান থেকেই আমরা হ্যাপিনেস লাভ করতে পারি, এনজয়মেন্ট লাভ করতে পারি। It is also developed through our development. Next one is নৈতিক, আমাদের মোরালিটি। As a human being we all have to be moral in our attitude, in our behavior, in our manners.
একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেককেই নৈতিকতা শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ নীতি যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। আর আমরা বর্তমানে যে পেশায় নিযুক্ত আছি সেখানে নৈতিকতাকে তো সর্বাগ্রে স্থান দেওয়া উচিত, তাই নয় কি? তাহলে টিচারের উচিত নৈতিকতা সম্পন্ন হওয়া, যাতে আমি এই নৈতিকতার শিক্ষা আমি আমার সামনে বসে থাকা সমস্ত শিক্ষার্থীদেরকে প্রদান করতে পারি, যাতে তারা জীবনে নীতি নিয়ে বড় হতে পারে। একজন নীতিভ্রষ্ট মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়, আর লক্ষ্যভ্রষ্ট হলেই কিন্তু সে তার স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যায় এবং সে অসফলতার জায়গায় কিন্তু পৌঁছে যায়। আমাদের জীবন নীতি থাকা উচিত, তার সঙ্গে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য থাকা উচিত, লক্ষ্য মাত্র ধার্য করা উচিত। সেই শিক্ষাটা দিচ্ছে কি আমাদের এই বিকাশ, অর্থাৎ বিকশিত হতে আমাদের সাহায্য করছে কিন্তু নৈতিকতা, বা নৈতিকতাই আমাদেরকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এটাও কিন্তু বিকাশের একটা অন্যতম দিক। শিশু সার্বিক বিকাশের ক্ষেত্রে কিন্তু এটাও প্রাধান্য বিস্তার করে আছে। নেক্সট ওয়ান ইজ সামাজিক। আমরা সমাজবদ্ধ জীব, প্রত্যেকেই জানি। এই সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কিছু সামাজিকতার শিক্ষা গ্রহণ করতে হয়। প্রখ্যাত শিক্ষাবিদ রুশো তিনি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদেরকে সামাজিকভাবে চুক্তিবদ্ধ হতে হবে। সমাজকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো শিক্ষা লাভ করতে পারি না। সমাজের ভালো মন্দ আমাকে বুঝতে হবে, কারণ আমি সামাজিক জীব। আমি যদি সামাজিকতা রক্ষা করতে না পারি, হাউ ক্যান উই ট্রিট সামওয়ান, কিভাবে আমরা অপরকে ট্রিট করব? আমাদের সামনে বসে থাকা যে সমস্ত ছোট ছোট বাচ্চা যারা কিছু শেখার আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, অধীর আগ্রহে থাকে, তাদেরকে সামাজিকতার শিক্ষা আমরা কিভাবে প্রদান করব? তাই নয় কি? তাহলে একজন শিক্ষককে অবশ্যই সামাজিক হতে হবে, এবং যেটা আমাদের বিকশিত হতে কিন্তু সহায়তা করে। বিকাশের ফলে যখন আমি বলবো আমার সার্বিক বিকাশ ঘটেছে, then I can understand that I have the capability to make socialization, to be socialized. সামাজিক হওয়ার শিক্ষাটা কিন্তু আমার মধ্যে অর্জিত হয়েছে, এটা কিন্তু আমি বলতেই পারি। নেক্সট ওয়ান ইজ ভাষাগত। আমরা দেখেছি যে ক্লাস 1 বা 2 এর যে ছেলেটি বা মেয়েটি ঠিকঠাক শব্দ উচ্চারণ করতে পারছে না বা পারেনি বা পারে না, সে কিন্তু চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে গিয়ে যথেষ্ট পরিমাণে ভাষা ব্যবহার করতে পারছে। সে শুধু তার মাতৃভাষা নয়, সে তার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বা অন্য কোনো ভাষা, সপ্তম অষ্টম শ্রেণীতে গিয়ে সে সংস্কৃত ভাষা, যা সমস্ত ভাষার জননী, সেই জননী ভাষাকে কিন্তু শিখতে পারছে। অর্থাৎ তার মধ্যে ভাষাগত যে বোধ, সেই বোধটা কিন্তু বিকশিত হয়েছে। এটা তার সার্বিক বিকাশের এক অন্যতম লক্ষণ হিসাবে প্রতিভাত হয় আমাদের চোখের সামনে। নেক্সট ওয়ান ইজ মানসিক। অনেকটা প্রক্ষোভের সঙ্গে যুক্ত মানসিক বিকাশ, অর্থাৎ মেন্টালি সে কতটা স্ট্রং হয়েছে, কতটা ব্যালেন্সড হয়েছে, সে কতটা ভারসাম্য বজায় রাখতে পারে একটা বিষম পরিস্থিতির সঙ্গে। এটাও কিন্তু তার সার্বিক বিকাশের এক অন্যতম জায়গা হিসেবে পরিলক্ষিত হয়। নেক্সট ওয়ান ইজ সঞ্চালনমূলক। এখানে সঞ্চালনমূলক বলতে বোঝায় যে আমাদের যে মুভমেন্টাল, আমরা যে মুভ করি একটা স্থান থেকে অপর স্থানে, কিভাবে? ধরুন একটি ক্লাস 1 বা 2 এর ছাত্রকে আপনি 10 মিনিট এক নাগাড়ে হাঁটাচ্ছেন। ছেলেটি বা মেয়েটি ক্লান্ত হয়ে গিয়ে রাস্তায় বসে পড়লো, যে শিক্ষক মহাশয় বা স্যার বা ম্যাডাম, বা যদি তার বাড়ির পরিবারের কারোর সঙ্গে যাতায়াত করে, সে হয়তো বললো যে আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু বিশ্রাম দিতে হবে। কিন্তু এই রাস্তাটাই যদি আপনি একটা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ছেলেটাকে নিয়ে চলতে থাকেন, সে কিন্তু কখনোই আপনাকে বলবে না যে আমার একটু বিশ্রামের প্রয়োজন, কারণ তার সেই ক্যাপাবিলিটি এসে গেছে ওইটুকু পথ এই সময়ের মধ্যে অতিক্রম করার। অর্থাৎ তার যে পেশিগত দক্ষতা, সেই পেশিগত দক্ষতা কিন্তু মানে সুন্দরভাবে বিকশিত হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে সুন্দরভাবে। তার হাত পায়ে শক্তি এসে গেছে যে সে এইটুকু পথ কিন্তু খুব সহজেই অতিক্রম করতে পারবে। নেক্সট ওয়ান বলছে আমরা দৈহিক বিকাশ। এটাও আমরা যেটা আলোচনা করলাম সঞ্চালনমূলকের মতন দৈহিক বিকাশ। আমার হাত পা দৈর্ঘ্য প্রস্থে বেড়েছে, মানে কি আমার ক্ষমতাটাও এসেছে কিন্তু কাজ করার। যে আমি ক্লাস 1 বা 2 এ কোনো কাজ সহজে করতে পারতাম না, উদাহরণস্বরূপ বলতে পারি একটি 5 লিটারের জলের বোতল আমরা তুলতে পারতাম না, 10 বছর বয়সে কিন্তু আমি 20 লিটারের একটি বালতি খুব সহজেই, খুব অনায়াসেই কিন্তু আমরা সেটাকে তুলতে পারছি। তার মানে এটা কি? আমার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার পেশিগত ক্ষমতা বর্ধিত হয়েছে, আমার রক্ত সঞ্চালন বেড়েছে, আমার গ্রহণ ক্ষমতা বেড়েছে, যার ফলে কিন্তু আমি যে কোনো কাজ খুব সহজেই করতে পারছি।
তাহলে শিশুর সার্বিক বিকাশের ধারণা বলতে আমরা বুঝতে পারছি আরো একবার প্রাক্ষবিক সৃজনশীলতা, বৌদ্ধিক, সৌন্দর্যবোধ, নৈতিক, সামাজিক, ভাষাগত, মানসিক, সঞ্চালনমূলক এবং দৈহিক। আর এই সব কিছুকেই আমরা বলছি বহুমুখী বিকাশ। এই এত কিছু বিকাশের সঙ্গে সঙ্গে তার কিন্তু অটোমেটিক্যালি হি ইজ ডেভেলপড ইন দ্য এরিয়া অফ রিডিং, ইন দ্য এরিয়া অফ স্টাডি। আর এই সব কিছুর জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের ম্যাচিউরেশন। যদি আমাদের ম্যাচিউরিটি আমরা আস্তে আস্তে এবং প্র্যাকটিসের দ্বারা কিন্তু এই ম্যাচিউরিটি আমরা খুব সহজেই অর্জন করতে পারবো। আমরা যদি লিখি, মানে এক্সটেন্সিভলি আমরা যদি লিখি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের লেখার ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা যদি কথা বলি, তাহলে সেটাও কিন্তু বর্ধিত হবে। ঠিক স্বাভাবিকভাবে যদি আমরা মিশতে পারি মানুষের সঙ্গে, আমাদের মেশার ক্ষমতা, মেশার যে ভয়, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। এই হলো আমাদের শিশু বিকাশের সার্বিক বিকাশের একটি ধারণা। এর পরবর্তী পর্যায়ে আমি আপনাদের বিকাশের যে মূলনীতি বা বৈশিষ্ট্য সেগুলো একটু আলোচনা করছি। তার আগে বলি, এই যে বৃদ্ধি এবং বিকাশ, এই বৃদ্ধি এবং বিকাশকে আমরা কিন্তু একটু পর্যালোচনা করতে পারি। কেমন? আমি আগেই বলেছিলাম যে বৃদ্ধি হলো পরিমাপযোগ্য, বৃদ্ধিকে আমরা দেখতে পাই, কিন্তু বিকাশকে আমরা পর্যবেক্ষণ করি, বিকাশকে আমরা অবজার্ভ করি সর্বসময়ের জন্য। বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, অত জন্মের পর থেকে ছেলে এবং মেয়েদের বয়স ভেদে একটি নির্দিষ্ট সময় বৃদ্ধিটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু বিকাশ আজীবন পরিলক্ষিত হয়। আজীবন আমরা পর্যবেক্ষণ দেখতে পাই, যেটা আমরা বললাম যে ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একদম আমৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু আমাদের বিকাশটা সংঘটিত হচ্ছে আমাদের দেহে মনে। বৃদ্ধির জন্য কিন্তু কোনো সামাজিক উদ্দীপকের প্রয়োজন হয় না, কোনো পরিবেশগত উদ্দীপকের প্রয়োজন হয় না, কিন্তু বিকাশের ক্ষেত্রে সামাজিক উদ্দীপকের প্রয়োজন হয়। আপনি যে কাজটি যত বেশি পরিমাণে করবেন, সেই কাজটি কিন্তু তত তাড়াতাড়ি নির্ভুলভাবে আপনি শিখতে পারবেন এবং তার যে অ্যাকিউরেসি বা তার যে পারফেকশন, এটা অটোমেটিক্যালি ডেভেলপড হবে। এর সঙ্গে একটি তথ্য বলে রাখি যে ছেলেদের এবং মেয়েদের যে বৃদ্ধি, ছেলেদের তুলনায় মেয়েদের বৃদ্ধি কিন্তু তাড়াতাড়ি হয়। এটা একটু মনে রাখবেন মাথায়, যে ছেলেদের তুলনায় মেয়েদের বৃদ্ধি। কারণ আমরা দেখতে পাই চতুর্থ শ্রেণীর একটি ছেলে এবং মেয়ের মধ্যে তার দৈহিক পরিবর্তন। ছেলেটি হয়তো 10 বছর বয়সে যে পরিমাণে তার বৃদ্ধি আসেনি, মানে দৈহিক বৃদ্ধি, মেয়েটি কিন্তু অনেকটা ডেভেলপড হয়ে যাচ্ছে। তার শরীরের মধ্যে মহিলাদের যে গুণাবলী, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পারি, আমরা দেখে থাকি আমাদের ক্লাসরুম সিচুয়েশন। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি বিকাশের যে মূলনীতি বা বৈশিষ্ট্য, এটা আলোচনা করার জন্য।